1 লাখ রোহিঙ্গার সঙ্গে গুতেরেস ইউনুসের ইফতার আগামী বছরের ঈদের আগেই প্রত্যাবাসনের চেষ্টা চলছে। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারে উপকৃত হতে পারে ভারতের পূর্বাঞ্চলের 7 রাজ্য, কক্সবাজারে বললেন প্রধান উপদেষ্টা। নারী নির্যাতনের নির্মম ঘটনা আরও ঘটলেও গণমাধ্যমে তা প্রকাশ হয় না, মন্তব্য মির্জা আব্বাসের। এবং আসিয়ার মৃত্যু মেনে নিতে পারছে না মাগুরার মানুষ, হিটু শেখের বাড়িতে দ্বিতীয় দফায় স্থানীয়দের ভাঙচুর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি তসলিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আগামী রোজার ঈদ যেন নিজ দেশে ফিরে করতে পারে রোহিঙ্গারা, সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। উখিয়ায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারের আগে এই কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব দেশে এসেছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিন প্রায় 1 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে ইফতার আয়োজন করা হয়। উখিয়ার 20 নম্বর ক্যাম্পের ইফতার আয়োজনে পৌঁছে হাত নেড়ে শুভেচ্ছা জানান দেশ সারা বাংলাদেশে আশ্রয় নেওয়া মানুষদের। ফিরতি শুভেচ্ছায় সিক্ত হন প্রধান উপদেষ্টা। তারা অন্যদিকে অনুরোধ করছেন নিয়মটা বুঝে আরো বুঝে যে যত তাড়াতাড়ি পারা যায়। আপনারা এখানে কষ্টে আছেন, আপনারা যে অনুরোধ করেছেন সেটা আন্তর্জাতিক সম্প্রদায় বোঝে, আমরা তাদের আরও বোঝাচ্ছি। যত দ্রুত সম্ভব আপনারা যেন দেশে ফিরতে পারেন, বিশ্ববাসীর উপর থেকে এই বোঝা যেন শেষ হয়, সে চেষ্টা করা হচ্ছে। এই ঈদে সম্ভব নয়, তবে আমরা চাই আগামী ঈদ যেন আপনার মাতৃভূমিতে উদযাপন করতে পারেন। এদিকে দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখনো অশান্ত, ভবিষ্যতে অবস্থার উন্নতি হলে নিজ ভূমে ফিরে যেতে পারবেন রোহিঙ্গারা। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা করবে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছে উল্লেখ করে প্রশংসা করেন গুতেরেস। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা হচ্ছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। এ সময় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য ক্যাম্পের কি কি পরিবর্তন আনা যেতে পারে সে বিষয়ে জানতে চান অ্যান্টোনিও গুতেরেস। আমি কয়েকবার আরাকান রাজ্যে গিয়েছি, সেখানকার পরিস্থিতি এখনও শান্ত হয়নি। ভবিষ্যতে যদি কখনো শান্ত হয় তাহলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহল কাজ করছে। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার দুপুরে কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। নেপাল ও ভারতের 7 সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনুস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বলেন, ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণ কাজ এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। বাংলাদেশে চলমান সংস্কার ও পট পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর এক্সে একথা জানান সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকালে 2 ঘণ্টার বৈঠকে রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পায়। ঢাকায় জাতিসংঘ মহাসচিব।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয় তার সফরের দ্বিতীয় দিন। এতে কথা হয় রোহিঙ্গা ইস্যুতে। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান অ্যান্থনিও গুতেরেস। অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠকেও প্রাধান্য পায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। এছাড়া চলমান সংস্কার ও পট পরিবর্তনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দেন জাতিসংঘ মহাসচিব। এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারে যান অ্যান্থনিও গুতেরেস। সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসিয়ার মতো নির্মম নারী নির্যাতনের ঘটনা ঘটলেও তা গণমাধ্যমে প্রকাশিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী এবং শিশু নির্যাতনের ঘটনা এভাবে ঘটতে থাকলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুক্রবার সেগুনবাগিচার কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেখানে যোগ দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান সদস্যরা। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শিশু আসিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা জানান। বলেন, এমন ঘটনা সারা দেশে ঘটেই চলেছে। কিন্তু এরকম আসিয়া কি বাংলাদেশে আর নাই? কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে? এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? এর আগে শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে আসিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। এদিকে আরেক আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। এই যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন খুন, চুরি, ডাকাতি, দেশে কোনো আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোনো কাজ করছে না। এখান থেকে পরিত্রাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। দেশে নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই সংস্কারের নাম দিয়ে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। 8 বছরের শিশুকে ধর্ষণের বিষয়টি মানতে পারছেন না কেউ। অনেকে শিশু আসিয়ার পরিবারকে জানাচ্ছেন সমবেদনা, কেউ করছেন কবর জিয়ারত, আবার কেউ ঘৃণা থেকে আক্রমণ করছে অভিযুক্ত ধর্ষক হিটু শেখের বাড়িতে। এভাবেই ছোট বোন আসিয়ার রেখে যাওয়া বিভিন্ন জিনিসপত্র নিয়ে স্মৃতিচারণ করছে তার মেজ বোন। শিশুকালে খেলাধুলায় মাতোয়ারা সেই আসিয়া আর ফিরবে না কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে আসিয়া ছিল তৃতীয় সন্তান। বিকৃত লালসার শিকার শিশু আসিয়ার নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও গ্রামবাসী। শিশুটির বিদেহী আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করছেন তারা। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি। আমি সর্বশেষ ফাঁসি চাই, যাতে দ্রুত 2-1 বেলার ভিতরে ফাঁসি হবে। ফাঁসি না হলে, ফাঁসিটা আরো আগে হওয়া উচিত ছিল আমার মেয়ে মরার আগে। এখনো তো আত্মা শান্তি পাইনি। এই বছর খেলে বেড়ানোর কথা ছিল, কিন্তু আজ নিষ্ঠুর এক অসহিংসতা ঘটনার কারণে আজকে দুনিয়া থেকে বিদায় নিল আসিয়া। আসিয়ার এই নরপিশাচ যে কি করেছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে আসিয়ার পরিবারের। শেষ পর্যন্ত পরিবারের পাশে থাকার আশ্বাস তাদের। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে বাংলাদেশের সকল ধর্ষকদেরই যেন একটা আইন করে সেই নির্দিষ্ট টাইমের ভিতরে ধর্ষণের সাজা নিশ্চিত করা হয়।
একটা ধারা হলো ধর্ষণ করেছে, আর একটা ধারা তাকে ধর্ষণ করার পর সে মারা গেছে, এবং অতএব এটা স্পেশাল ট্রাইব্যুনাল মাগুরাতে বিচার হবে। এদিকে শিশু আসিয়ার মৃত্যুর পর অভিযুক্ত হিটু শেখের বাড়ির ভাঙচুর ও অগ্নিসংযোগের পর শুক্রবার তার বাড়ির পাশে থাকা কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসিয়ার ধর্ষণকারীর বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বরিশালে বেলা 11টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও মানববন্ধন করে মহিলা পরিষদ। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান তারা। একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। চট্টগ্রামে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এ সময় আসিয়ার ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা। নড়াইলে মিছিল ও পথসভা করে মুসল্লিরা। নাটোরে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিল হয়েছে ফরিদপুর হবিগঞ্জে। টাকা ছাপিয়ে আবারও ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দেওয়া হবে আরও 2,500 কোটি টাকা। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে 1,500 এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 1,000 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হবে। এর আগে গত নভেম্বরে 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা ঋণ দেওয়া হয়। পরে জানুয়ারিতে আরও 4,910 কোটি টাকা দেওয়া হয়। সব মিলিয়ে 5 আগস্টের পর থেকে দুর্বল ব্যাংকগুলোকে 29,410 কোটি টাকা ছাপিয়ে ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ায় মূল্যস্ফীতিতে যেন ব্যাপক মাত্রায় প্রভাব না পড়ে, সেজন্য ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি বিলের মাধ্যমে বাজার থেকে উদ্ধৃত টাকা তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।